নমস্কার, মুক্ত আবহাওয়ার ডিজিটাল মিডিয়া দর্শক বন্ধুদের, আমি প্রসেনজিৎ আবারও চলে এসেছি এলোমেলো সমাজের কথা সেগমেন্টে। আপনারা জানেন এই সেগমেন্টে শহরের বিশিষ্ট মানুষদের আমরা ইনভাইট করি, যারা নিজ নিজ জগতে প্রতিষ্ঠিত। তাদের কথা শুনি, তাদের জগতের কথা শুনি, যাতে আমাদের সাধারণ মানুষ আপনারা উদ্বুদ্ধ হতে পারেন, আপনারা কিছু জানতে পারেন। আজকেও সেরকম একজন মানুষকে আমাদের স্টুডিওতে পেয়েছি আলোচনার মধ্যে, যিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়ী জগতে আছেন, এমনকি রাজ্য স্তরে এবং জেলা স্তরে সংগঠনে তিনি যুক্ত আছেন। তার নাম আমরা বৃহৎ সংবাদপত্র বা বৃহৎ টিভি চ্যানেলে যেমন দেখি, স্থানীয় সংবাদপত্র তার নাম বারে বারে উঠে আসে বিভিন্ন তাদের জগতের বিভিন্ন খবরের মাধ্যমে। আমরা আজকে পেয়েছি বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের অ্যাক্টিং প্রেসিডেন্ট এবং বর্তমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট আব্দুল মালিককে। তিনি আজকে আমাদের স্টুডিও এসেছেন, তার সঙ্গে আমরা আলাপ করবো, কথা বলবো, তাদের রাইস মিল জগৎ সম্পর্কে আমরা শুনবো, জানবো। চলুন আগে পরিচয় করে নিই আব্দুল মালিকের সাথে। নমস্কার, আমি আব্দুল মালিক, বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশন অ্যাক্টিং প্রেসিডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট। তো মালিকবাবু, আপনাকে প্রথমে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে আসার জন্য। তো আপনি তো বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের অ্যাক্টিং প্রেসিডেন্ট আছেন এবং দীর্ঘদিন আমাদের বর্তমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট, এবং আমাদের কাছে যতদূর খবর আছে আপনি আগামী দিনে আপনার বড় দায়িত্ব পেতে চলেছেন, একটা সুখবর আমাদের কাছে। তো এই দীর্ঘদিন আপনি এই জগতের সঙ্গে আছেন। প্রধান রাইস মিল ইন্ডাস্ট্রির বর্তমান সময় আপনার চোখে প্রধান সমস্যাগুলো, মানে এই মুহূর্তে রাইস মিল ইন্ডাস্ট্রি ঢুকছে বলা যায়, তো এর প্রধান কারণগুলো কি? দেখুন, আমাদের সারা বেঙ্গলে প্রায় 14টি রাইস মিল আছে। তো তার মধ্যে আমরা সার্ভে করে যেটা দেখেছি, প্রায় 350 রাইস মিল এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। তার মূলত যে কারণগুলি সেটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে এই রাইস মিলগুলো নিজের যে প্রোডাকশন, সেই প্রোডাকশনটা বিক্রির আজকে কোনো জায়গা নেই। প্রায় অর্ধেকের বেশি রাইস মিলকে নির্ভর করতে হয় সরকারি যে প্রকিউরমেন্ট হয় সেই ধানের উপরে। সেই ধান নিয়ে সরকারের ঘরে চাল জমা দেওয়া, এই প্রক্রিয়ার মধ্যেই আজকে ম্যাক্সিমাম জেলার রাইস মিল নির্ভরশীল। কিন্তু যেহেতু এই 2 বছরের যে প্যান্ডামিক যে সিচুয়েশন চলছে, এই প্যান্ডামিকের মধ্যে দিয়ে আমরা বিশেষ করে বলতে পারেন বর্ধমানের যে রাইস মিল আছে, প্রায় 450 রাইস মিল আছে, এখানেও প্রায় 100 রাইস মিল বন্ধ হয়ে গেছে। তার মধ্যেও আমাদের এই রাইস মিলগুলো গত 2 বছর ধরে সরকারের কাছ থেকে ধান নিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে খাদ্য সাথী প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাকে বিশেষ করে আমি জানেন 10 কোটি মানুষকে রেশনের খাদ্য সরবরাহ করতে হয়, এবং সেই মানুষদেরকে যেগুলো নন প্রোডিউসিং ডিস্ট্রিক্ট, প্রায় 8টি জেলাতে বর্ধমান থেকে আমরা 8টি জেলাতে বর্ধমান থেকে চাল পাঠিয়ে আমরা সেখানে এই খাদ্য সাথী প্রোগ্রামটাকে চালাতে গেছি। সিমিলার এবছরও করেছি। আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে কেন আজকে এই অবস্থা কিছুটা হলো, যেটা বললাম আপনাকে এটাও আছে। আজকে আমাদের দৈনন্দিন কারণে আজকে কথা বলতে অসুবিধা নাই যে মার্কেটিং নিয়ে। আপনারা জানেন যে এপিএমসি অ্যাক্ট লাগু হওয়ার পরে মার্কেটিং উঠে যাওয়ার কথা, মার্কেটিং না থাকার কথা, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট এটাকে হোল্ড করেছে, সেই জন্যেই আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মার্কেটিং ট্যাক্সটা আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে। 0.5% আমাদের মার্কেটিং। এটা আমাদের কাছে একটু বাড়ছে, এবং এটা করতে গিয়ে আমরা নিয়মিত হ্যারাসমেন্ট হচ্ছে। আমরা সরকারকে বলেছি শুধু না, আমরা ওকিলের নোটিশও দিয়েছি। আগামী দিনে আমরা বলেছি যদি সুরাহা না হয় তাহলে আমরা হাইকোর্টে দরবার করবো, হাইকোর্টে যাবো, আইনে সাহায্য নেব, এটা আমরা বলেছি। এই একটা বিষয়। আজকে জিএসটি লাগু হয়েছে,
জিএসটি একটা বড় সমস্যা। কোন চাল কিভাবে জিএসটিতে আমরা আওতাভুক্ত হব সেটা ক্লিয়ার এখনো পর্যন্ত আমরা কোনো ডেফিনেশন এখনো পর্যন্ত আমরা এখনো পর্যন্ত পাইনি। সেটা একটা বড় সমস্যা আমাদের কাছে। না, একটা কথা মানববাবু আপনাকে জিজ্ঞেস করি, এই যে আপনি বললেন 100টার মতো রাইস মিল বন্ধ হয়ে গেছে, আবার আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু রাইস মিল তারা নিজেদেরকে ডেভেলপ করছে, তারা মডার্নাইজেশন করছে, তারা ব্র্যান্ডিং করছে। আপনি বর্তমান বেশ কিছু চাল আছে যারা বড় বড় মানে এতই তারা ভালো ব্যবসা করছে যে তারা বড় বড় চ্যানেলে অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে বিভিন্ন মানে জাতীয় স্তরে তারা কাজ করছে। তো তারা যদি পারে, বাকিরা পারছে না কেন? এখানে খুব ভালো প্রশ্ন করেছেন, কিন্তু আমি আপনাকে বলছি যে এই যে আমরা 21st সেঞ্চুরির মধ্যে যাচ্ছি না, আপনি বুঝতে পারছেন যে জিনিস নিয়ে আপনারা কাজ করছেন, এরা ইনফরমেশন সুপার হাইওয়ে। আপনি যদি মাদককে বলেন যে একটা টাইপরাইটার দিয়ে মানকি লিখতে, টাইপরাইটার না, যদি কাগজের পেন দিয়ে বলেন যে মানকি লিখতে, তাহলে সারা জীবন কেটে যাবে, মানকি লিখতে পারবে না। তাকে যদি টাইপরাইটার দেওয়া হয় তাহলে সে 10 বছরের মধ্যে মানকি লিখবে। কিন্তু তাকে যখন একটা কম্পিউটার দেওয়া হবে যেখানে বানান সংশোধনের প্রোগ্রামিং করা আছে, তাহলে সেই মাদকটি মানকি কথাটা 12 ঘন্টার মধ্যে লিখে যাবে। দ্যাট ইজ কল্ড ফ্যাসিলিটেটেড ভেরিয়েশন। তো আজকের দিনে এবং এই ফ্যাসিলিটেটেড ভেরিয়েশন থাকতে হলে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার দরকার আছে, আজকের দিনে দেখছেন ব্যাংক ফ্যাসিলিটি। আমি আজকে আমার সামর্থ্য অনুযায়ী ব্যাংকে লোন পেতে গেলে আগে যেভাবে যত সহজে ব্যাংকের লোন পাওয়া যেত, আজকে তত সহজে ব্যাংকের লোন পাওয়া যাচ্ছে না। তার ব্যাংক কিন্তু অনেক হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে নিজের জায়গায় দাঁড়িয়ে। সে কিন্তু কনফিডেন্স হারিয়ে গেছে, অনেক অনেক এমপি হয়ে গেছে। যারা এমপি টাকা নিয়েছে, টাকা পরিশোধ করেনি, তাদের দরজায় গিয়ে পুলিশ নিয়ে গিয়ে ব্যাংক নক করছে, নিলাম হচ্ছে। এরকম বহু মিল হয়েছে যেখানে হচ্ছে যে এরকম জায়গায় মিল বন্ধ হয়েছে। এটা একটা দিক। আর যেটা বললেন, যেটা এই যে ফ্যাসিলিটির ভেরিয়েশন করতে গেলে একটা বড় অ্যামাউন্ট কিন্তু ইনভেস্ট করতে হবে। আজকের দিনে মডার্ন ইকুইপমেন্ট যদি আমি মানে এই আজকের দিনের সঙ্গে সংযুক্ত করে যদি নিজেকে না আপগ্রেড করতে পারি, তাহলে কিন্তু আমি বাজার ধরার ক্ষেত্রে পিছিয়ে পড়ব। বাজার আপনি বুঝতেই পারছেন, বাজার ধরতে গেলে কি ধরনের আপনাকে ছুটতে হবে। এবং অ্যাগ্রেসিভ মার্কেটিং এর প্রয়োজন আছে। হ্যাঁ, অ্যাগ্রেসিভ মার্কেটিং আছে। আজকে ধরুন আমাদের কলকাতার মার্কেটিং আমরা ধরতে পারি না। কলকাতার যে বাজার, সেটা মূলত ওই যারা কুটি ভাঙে এখনো পর্যন্ত আছে, তারাই ধরে রেখেছে। পাশাপাশি জেলাগুলো এখান থেকে চাল গিয়ে সেখানে ধরার বাকি কিছু রাইস মিলের মালিক যারা আছেন, তারা কি মডার্নাইজেশনের জন্য যে অর্থ ব্যয় করতে হবে সেটা করতে ভয় পাচ্ছেন? যে এমনি রাইস মিলের ভয় পাচ্ছেন না, ভয় তো একটা দিক আছে, আর তার সামর্থ্যের মধ্যেও হচ্ছে না। এইভাবে যদি চলতে থাকে, ধরুন মডার্নাইজেশন হচ্ছে না, কিছু সংখ্যক রাইস মিলের তো পুরো ইন্ডাস্ট্রি নয়, তাহলে কি আমার মনে হয় না বাংলার যে চাল শিল্প, বাংলার যে ধান শিল্প, সেটা আস্তে আস্তে পাঞ্জাবের কাছে চলে যাবে, হরিয়ানার কাছে চলে যাবে, পাঞ্জাব আস্তে বাংলার ইন্ডাস্ট্রি আস্তে আস্তে বসে যাবে। শুনুন, বাংলার ইন্ডাস্ট্রি আজ কিন্তু সত্যি কথা বলতে হরিয়ানা পাঞ্জাবরাই বেশি রকম করে নিয়েছে। কারণ আপনি যদি ইতিহাস দেখেন, তখন তো বাংলা তো শুরুতে শিল্পকে কাজে লাগানো, বিদ্যুৎকে কাজে লাগাবার জন্য শিল্প নিয়ে এসেছিলেন বিধানচন্দ্র রায়। পাঞ্জাব এগ্রিকালচার করার জন্য তারা বিদ্যুৎকে কাজে লাগিয়েছিল। এটা তো জানেন, ইতিহাস যদি জানেন তাহলে এটা হচ্ছে ব্যাপার। আজকে আস্তে আস্তে শিল্প থেকে সরে গিয়ে এগ্রিকালচার বেশ হয়েছে, কিন্তু সেইটা কতটা সাস্টেইন করতে পারবে সেটাও কিন্তু আজকে আমাদের কাছে খুবই দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। না, এইরকম পরিস্থিতি চলতে থাকবে। আপনি যেহেতু দীর্ঘদিন এই জগতের সঙ্গে আছেন, আপনার অভিজ্ঞতা বিশাল। আগামী দিনে রাইস মিল ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার? দেখুন, আগামী দিনে যদি রাইস মিল ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হয়, তাহলে আমাদের কাছে আর একটা ক্রাইটেরিয়া যেটা দেখা দিয়েছে, সেটা পলিউশন। আজকে আমরা এই রাইস মিল, আপনি শহরের বুকে বাস করেন তো, শহরের বুকে যেখানটায় আপনার স্টুডিও, যেখানটা আপনার প্রেস, তার পাশেই তো রাইস মিল। দৈনিক কমপ্লেন হচ্ছে এই পলিউশনের নিয়ে আমাদের জেলাতে আমরা খুব আতঙ্কিত। মানে
ইতিমধ্যে আমাদের 8-9টা রাইস মিলকে ক্লোজার নোটিশ দিয়ে দিয়েছিলাম পরিষদ, সেখানে গিয়ে আবার সেগুলোকে আমরা নতুন করে এই যে জিনিসগুলো করতে হয় 25-30 লক্ষ টাকা এর জন্য আমাদের ব্যয় করতে হবে, বুঝতে পারছেন তো এর পেছনে। আর এটা একটা সমস্যা, আর এটা করতে না পারলেই সরকারি আর্থিক সরকার হয়তো আমাদেরকে খানিকটা হলো রেহাই দিয়েছিল, খানিকটা হলো আমাদের সাপোর্ট করেছে, ঠিক আছে এটা আস্তে আস্তে করবে। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট আছে বিকজ অফ পলিউশন, হ্যাঁ পলিউশন নিয়ে চিন্তা ভাবনাটা সরকার কিন্তু মারাত্মকভাবে করছে। এই একটা দিক আছে, এটার দিকে আমাদেরকে নজর রাখতে হবে। আর একটা বিশেষ দিক হচ্ছে আমাদের এই বর্ধমান জেলার রাইস মিলগুলোর সবচেয়ে বড় বেশি নির্ভরশীল ছিল এক্সপোর্টের। আজকে দেখুন 96, 95, 96 এই অনওয়ার্ড দিন দেখেন এই যে শিল্পটা গজিয়ে উঠেছে, তখন এই 9 দশকই বেশি, তখন এত বেশি এক্সপোর্ট হয়েছে। সেই এক্সপোর্টের ফলে লভ্যাংশ দেখেছে, মানুষ মুনাফা দেখেছে, ক্লাব করে কিছু লোক 4-5 জনের রাইস মিল করে ফেলেছে। কিছু বিশেষ করে যারা ধানের ব্যাপারী ছিল, তারা যারা ধান দিত রাইস মিলে, তারাও কিছু লোক এসে ক্লাব করে রাইস মিল করেছে। সেই সময়টা পেরিয়ে গিয়ে আজকের সময় দাঁড়িয়ে যদি মেহনত না থাকে, নজরদারি যদি না থাকে, রাইস মিল হচ্ছে আমরা বলি না সরকারি পয়সার ব্যবসা। যদি আমার হ্যাঁ যদি ওইখানে একটা ইঞ্চি 3 ইঞ্চিতে চুরি আছে, এই চুরিটাকে যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে কোনো অবস্থাতেই কোনো রাইস মিল সাস্টেন করবে না, দাঁড়িয়ে থাকবে না। এক্ষেত্রে রাজ্য সরকার রাইস মিল ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য বর্তমান রাজ্য সরকারের ভূমিকা সম্পর্কে আপনি কি বলবেন? রাজ্য সরকারের ভূমিকা দেখুন, আমরা সত্যি কথা বলতে রাজ্য সরকারের কাছে এই কোভিড পিরিয়ডে আমরা আমাদের এই ওয়ার্কারদের জন্য এই চালানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর ওই মিটিংয়ে আমি ছিলাম নবান্নতে, আমরা দাবি রেখেছিলাম যে মাস্ক স্যানিটাইজার দেওয়া হয়, ফ্রি করে দিয়েছিলেন। ভ্যাকসিনের জন্য আমি বলেছিলাম আমরা মিটিংয়ে থেকে, উনি ভ্যাকসিনও আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, তার জন্য নোডাল অফিসারও করেছেন। কিন্তু এখানে যেহেতু কম সংখ্যক সাপ্লাই আছে ভ্যাকসিনটা, সেই জন্য সবাই হয়তো এখন আমরা পেয়ে উঠতে দিত। আর বাকি যে দিকটা আছে সেই দিকটা যখন যখন ইস্যু তৈরি হয়, সেই ইস্যুটা নিয়ে যখন আমরা গভর্নমেন্টের কাছে যাই, গভর্নমেন্ট কিন্তু খুব সহানুভূতিশীল হয়ে ব্যাপারটাকে দেখেন। এইরকম কি রাজ্য সরকার করতে পারে? ধরুন আর্থিকভাবে ধুকছে বা ধরুন রাইস মিলের প্রোডাকশন ভালো, কিন্তু জাস্ট ফর ফিনান্সিয়াল সাপোর্ট নেই বলে বসে আছে, এদের জন্য একটা আর্থিক প্যাকেজ বা যেমন ঠিক বলেছেন। এটা এই সরকার আসার পরেই একবার সার্ভে হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পিসিএসসির তরফ থেকে একটা সার্ভে করেছিলেন, তদানীন্তন এমডি যিনি ছিলেন সার্ভে হয়েছিল। কিন্তু যে কোনো কারণের জন্য আমাদের মাঝে মাঝে বিষয়টা উঠে আসে, কিন্তু সেইটা কমপ্লিট একটা রূপরেখা যে নেবে সরকারের, সেই লেভেলের আলোচনা কিন্তু আমরা এখনো পাইনি যে কিভাবে রাইস মিলগুলো যে রাইস মিল ঢুকছে, যে রাইস মিলে বন্ধ হয়ে পড়ে আছে, মাঝে মাঝে আলোচনা হয়। সেদিনই আমাদের সঙ্গে 3 জন মন্ত্রী ছিলেন, আপনারা যে দেখেছেন না, আমরা অ্যাসোসিয়েশনের একটা মিটিং করেছিলাম, মাননীয় স্বপন দেবনাথ, মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং মাননীয় জ্যোৎস্না মান্ডি, তার সঙ্গে এমএলএ সাহেব ছিলেন। এমএলএ সাহেব খোকন দাস মহাশয় একবারে তর্থক ভাষায় বলেছেন যে আপনাদের রাইস মিলগুলো কিভাবে টিকবে, সরকারের কাছে বসুন, সরকারের কাছে যাওয়ার চেষ্টা করুন। আপনি তো দীর্ঘদিন এই বিষয়ে আলোচনা করছেন, আপনার কি মনে হয় না সরকার কোথাও একটা ঢিলেমি দিচ্ছে, সরকার কোথাও একটা এই ব্যাপারে শুনুন, আমি আপনাকে বলি যে একবারে খুব সত্যি কথাটা যদি বলতে হয় তাহলে আজকে 46 লক্ষ মেট্রিক টন ধান চাষিদের কাছ থেকে যেটা নেওয়া হচ্ছে, সেই ধান আমরা চাষিদের কাছ থেকে সরকার কিনছে ঠিক কথায়, সেই ধানকে গচ্ছিত করে এবং তার যে রেজাল্টেন্ট রাইস সেইটাকে সরকারের ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ কিন্তু আমরা করছি। এই কাজটা থেকে যদি আমরা একটু হলেও পিছিয়ে আছি, কিন্তু আমরা বারে বারে সরকারের কাছে বলছি
যে বিভিন্ন জায়গায় আমরা সেদিন গত পরশু দিনও মিটিং হয়েছে আমাদের, সেখানেও আমরা বলে এসেছি যে আমাদের এই 20 টাকা 10 টাকা বিলিং চার্জ দিয়ে হবে না, আপনি স্টেট এক্সচেঞ্জার থেকে আমাদেরকে বিলিং চার্জ বাড়ান। আপনারা তো বারবার অনুরোধ করছেন, কিন্তু আমি বলছি আপনাকে, কিন্তু আমরা 2016 সালে একবার পেরেছিলাম, 2016-17 সালে। তারপর থেকে কিন্তু আমরা সেইভাবে আমরা বলে যাচ্ছি, আমরা বলেছি গভর্নমেন্টকে যে কেন কোল্ড স্টোরের এর একটা ইলেকট্রিসিটি রেট, আমাদের কেন রেটটা এত হায়ার সাইডে থাকবে, কেন কোল্ড স্টোরেজের মতো আমাদের ইলেকট্রিসিটির যে রেটটা আছে সেটা আমাদের সঙ্গে লাগু হবে না, আমরা বারবার বলেছি, কিন্তু শোনা হয়নি, কোনো অবস্থাতে শোনা হয়নি। এটা যদি শোনা না হয়, দেখুন রাইস মিল ইন্ডাস্ট্রি যদি যারা একেবারে বড় বড় রাইস মিল আছে তারা কিন্তু সরকারের ধান মানতে ইন্টারেস্টেড নয়, তারা কেউ বড় বড় অ্যাড দিচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন, বিশাল বড় বড় অ্যাড তারা এতে খরচা করে, তাদের চাল দুবাই যায়, তাদের চাল মিডল ইস্টে যায়, তাদের চাল অন্যান্য কান্ট্রিতে যায়, কিন্তু তারা মোটেও ইন্টারেস্ট নয়। আজকে যদি মাঝারি রাইস মিলগুলোকে যদি সরকার তাকিয়ে থেকে বাঁচিয়ে না তোলে, আগামী দিন যেটা আসছে তাতে করে সরকারের যে ধান কেনার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে ধান সরকার কিনবে, কিন্তু রাইস মিল কিনে পাওয়া যাবে না যদি সরকার প্রদত্ত ভূমিকাটা না নেয়। আমরা অনেকবার বলেছি আমাদের কথা। তাহলে সরকারের কাছে আপনারা আবেদন করছেন, সেদিক থেকে এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা বা রিপ্লাই পাচ্ছেন না। অন্যদিকে ব্যাংক টাকা দিতে ভয় পাচ্ছে, ফলে মডার্নাইজেশন হচ্ছে না, ফলে পলিউশন বাড়ছে। উল্টো দিকে সরকার আবার সেই পলিউশন বাড়ার জন্য মিলগুলোকে বন্ধ করে দিচ্ছে। তাহলে তো মালিকবাবু সামনে তো ভয়াবহ দিন, রাইস মিলের তো কোনো আমাদের কোনো আশা দেখা যাচ্ছে না। 2-4টে যারা মাছ সঙ্গে মতো ছোট মাছগুলো গিয়ে ফেলবে, বড় মাছগুলোই থাকবে বাজারে, সেরকম থাকবে। দেখুন, আমি একবার খুব পরিষ্কার করে বলছি যে এই বছর যে সামনের বছরটা আসছে, এই সামনে যে প্রকিউরমেন্ট ইয়ার শুরু হয়ে গেল, মানে ইয়ারটা শুরু হয়ে গেল 1 অক্টোবর শুরু হয়ে গেল, মানে 2021-22 যে প্রকিউরমেন্ট ইয়ার, সেটা স্টার্টিং ফ্রম অক্টোবর 1। তো সেই ইয়ারে ধান কেনার একটা চলবে প্রক্রিয়া। আমার মনে হয় সরকার যেভাবে আমাদেরকে আমাদের ইন্টারেস্ট হারিয়ে ফেলবো, আমরা ব্যাংক গ্যারান্টি, যেটা অতীতে কোনোদিন ছিল না, আজকে আমাদের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি নেওয়া হচ্ছে। গত বছর যে ব্যাংক গ্যারান্টি 500 মেট্রিক টন পর্যন্ত পিটিসি ছিল, এবারে সেই পিটিসি তুলে দিয়ে শুরু থেকে 17 লাখ টাকা ব্যাংক গ্যারান্টি দিয়ে তবে ধান নিতে পারবে। কিছু মানুষ আছে যাদের রাইস মিলগুলো শুধুমাত্র নির্ভরশীল হচ্ছে প্রকিউরমেন্টের উপরে, তারা নিশ্চিতভাবে আগে এগিয়ে আসবে, করে চলবে না হয়তো। কিন্তু এই ধান কেনার ব্যাপারেও অনেক আমরা অনেক কিছু নজরদারি সরকার নজরদারি করছে, এবং সেই নজরদারির মধ্যে আমরা খানিকটা হলেও কিছু কিছু ক্ষেত্রে বেসামাল হয়ে পড়ে রাইস মিলাররা। আমরা সেটাকেও কিন্তু রাইস মিলের মিটিংয়ে আমরা পরিষ্কারভাবে তাদেরকে জানিয়ে দেবো যে তোমার ব্যবসাটাকে চালাতে গিয়ে তুমি এমন কাজ করবে না যে কোনো সেই কাজের মধ্যে থেকে আমরা কোনো বিড়ম্বনার মধ্যে পড়ি। এখানে একটা প্রসঙ্গ আছে, আপনি একটাকে বলেছেন পলিউশন। রাইস মিল, বিভিন্ন রাইস মিলের ক্ষেত্রে 3 ধরনের পলিউশন দেখা যায়, এয়ার, নয়েজ আর ওয়াটার। এমনকি সরকারের নিয়ম মেনে রাইস মিল বলে চলে না, তার মনে হচ্ছে বলছে যে 5টা এবং রায়রা 3টে রাইস মিলকে সম্প্রতি। তো এই যে বারবার পলিউশন নিয়ে অভিযোগ ওঠে রাইস মিলগুলোর উপরে, এটার কারণ কি শুধুমাত্র আপনি আগে বললেন আর্থিক কমজোরি বা সেটাই না, রাইস মিল মালিকগুলোর ফাঁকি দেওয়ার মানসিকতা আছে এবং তার পয়সা বাঁচাতে চায়? প্রথম কথা হচ্ছে যে আমি রায়নার কথাটা বলছি না, রায়নাটা কিভাবে হয়ে জানি না, কিন্তু গলসির বিষয়টা আমরা জানি। গলসিতে ধান নেওয়ার সময় একটা ওই এলাকার মানুষের সঙ্গে রাইস মিলারদের একটা বিতর্ক সৃষ্টি হয়, কারণ তারা কখনোই বুঝতে চায় না যে ধানটা কেনার ক্ষমতা আমার রাইস মিলারের নেই, ধানটা কিনে দেবে আমার সরকার, আমি সেই সরকারের ধানটা নিয়ে এসে আমি সেটাকে মিলিং করে সরকারের ঘরে জমা দেবো, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু ওখানে কিছু চাষি
বা আমি মনে করি তারা চাষি না, তারা ফড়িয়া। সেই ফড়িয়ারা গিয়ে জোরপূর্বক মিলে ঢুকে গিয়ে বলে ধান আপনাকে নিতে হবে, আপনাকেই সরকারি মূল্যে দাম দিতে হবে। বুঝেও বুঝতে চায় না। সেইখান থেকে সূত্রপাত, ছেড়ে যদি না করা হয় তখনই বলে তাহলে আমার জল ঘোলা হচ্ছে, আমি জল পেয়েছি, জল ঘোলা হচ্ছে, এয়ার পলিউশনের উঠাই উঠছে। না, শুধু কি এটাই কারণ? না না, বলছি এটা একটা আছে, তার সঙ্গে সঙ্গে আমাদের রাইস মিলারটার অনেক আছে। এটাকে আমি কখনোই ইয়ে করবো না, কারণ যখন এনকোয়ারিতে যাওয়া হচ্ছে, এনকোয়ারিতে গিয়ে দেখছে যে না কিছুটা হলো তার রাইস মিলে ধরুন এয়ার ডিভাইস আছে, ইটিপি লাগানো আছে, অথচ ডিফাং গিয়ে যখন দেখছে ডিফাং, সেইটা তো তখন তো আমাদেরকে দায়িত্ব নিতে হয় যে না ডিফাং থাকবে কেন, এটা তো ডিফাং থাকার কথা নয়। তাহলে তার মানে এটা নাম কস্তে খেসানো হয়েছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে দেখুন আমরা অনেকটাই চেষ্টা করছি যে কিভাবে এটাকে চালানো যায়। এতদিন একটা সুযোগ আমরা পেয়েছিলাম, আমরা বুঝে গেছি আর সুযোগ পাবো না। আমরা যখন সরকারের কাছ থেকে এই সুযোগ পাবো না, সেই সময় দাঁড়িয়ে সরকার আমাদের কাছ থেকে যে সুযোগ নিচ্ছে, সেই সুযোগটা দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিরোধ থাকবে।